প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 314-তে ভৌতবিজ্ঞানের বিভাগ ক, খ এবং গ এর প্রশ্ন আমরা আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 314 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি প্লে লিস্টে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর উত্তর পেতে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে পরবর্তী যে পেজের। তো আজকে আমরা 314 নম্বর পেজ আলোচনা করব এবং এর আগের যে পেজগুলো এর 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 যে পিডিএফ, যে আলোচনা প্রশ্ন উত্তর পিডিএফ, সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো ফিজিক্যাল সায়েন্সের দেখো বিভাগ কয়ের মধ্যে একের দাগের যে প্রশ্নগুলো আছে 314 নম্বর পেজে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, সঠিক উত্তরটি লেখো, যেটা ঠিক হবে সেটি। 1.1-এ বলা আছে গ্রিনহাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী। গ্রিনহাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী, সেটা হলো অবলোহিত রশ্মি। এরপরে আছে দেখো যেটা পিভি ইকুয়ালস 8টি সমীকরণে পিভি এর এসআই পদ্ধতিতে একক হলো কি, জুল, অপশান বি। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে C2H4। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে যেটা নিম্নলিখিত কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। তো সেটা এখানে হবে গড় তাপমাত্রার, অপশান ডি। এরপরে দেখো বলা হয়েছে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, অর্থাৎ অপশান এ। এরপরে আছে দেখো গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ, অপশান বি। এরপরে 1.7-এ বলা আছে আর রোধের একটি তারকে সমান 3 ভাগ করে টুকরো 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। এর 1.7 ডি হবে। তো এবং এর পরে দেখো যেটা বলা হয়েছে 1.8-এ সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে এলইডি ল্যাম্প, অপশান বি। এরপরে 1.9 বলা আছে কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা কী হয়, সেটা হবে একই থেকে যায়। এরপরে প্রশ্ন পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়, তো সেটা এখানে হবে গ্যালিয়াম, অপশান ডি। এরপরে যে প্রশ্ন সেটা দেওয়া হচ্ছে দেখো নিম্নলিখিত কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটা হল NH3, অর্থাৎ অপশান এ। এরপরে আছে দেখো 12 দাগের প্রশ্ন কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি, তো সেটা এখানে হবে দেখো Na+, Ca++, H+ নাকি Cu++, তাহলে অপশান ডি হবে সঠিক। 1.13-তে কী বলা হয়েছে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট লবণ হিসেবে, অপশান সি। এরপরে আছে 1.14-তে জার্মান সিলভার ধাতুটি উপস্থিত, এটা কত পার্সেন্ট হবে, যেটা 0%, অপশান এ। এরপরে আছে অ্যালকাইন কোনটি, সেটা হবে C7H14। তাহলে দেখো এখানে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে যেগুলো বলা হয়েছে এখানে আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 21টা প্রশ্ন আছে, 1 নম্বর টোটাল 21 নম্বর দেওয়া আছে। 2.1-এর প্রশ্ন, তো আমি এখানে 2.1 সেটা কি বলা আছে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি, তো হলো ডবসন। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। তাহলে এবং 2.2-এর দাগে যে প্রশ্ন ছিল সেটা কি ল্যাপস রেট কি, ল্যাপস রেট লিখবে বায়ুমণ্ডলের উচ্চতার সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের
যে হার ঘটে তাকে ল্যাপস রেট বলে। নেক্সট এখানে দেখো 2.2 এর সাথেই অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল, ওয়ার দিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা কি, যে কার্বনহীন জ্বালানি হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। কার্বনহীন জ্বালানি হলো কি হাইড্রোজেন। নেক্সট 2.3 শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, এটা কি সত্য না মিথ্যা, এটা হলো সত্য। এরপরে 2.4 4 গ্রাম H2 এর জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তাহলে 2.4 আদর্শ গ্যাস সমীকরণটি কী হবে, PV = 2R × T। এরপরে ছিল প্রশ্ন 2.5 কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত। 2.5 সেটা হবে কি, তাদের অনুপাত কত, অর্থাৎ বিটা ইস্টু গামা, সেটা হবে 2:3। তারপরে প্রশ্ন দেখো, গ্যাসের শুধুমাত্র, এটা অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে অর দিয়ে, গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, সত্য না মিথ্যা নিরূপণ করো। তাহলে গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, এটা সত্য না মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। তো গ্যাসের এটা কি হবে, মিথ্যা হবে। তাহলে এটা হলো মিথ্যা, অথবা দিয়ে প্রশ্নটা ছিল। তারপরে 2.6 যেটা আছে দেখো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি, এটা হবে কি না। উত্তর কি লিখবে, না লিখবে। পাতলা লেন্সের আলোক কেন্দ্র সাধারণত লেন্সের ভেতরেই থাকে, তাহলে এটা হবে না। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক μr ও বেগুনি আলোর প্রতিসরাঙ্ক μv হলে কোনটির মান বেশি, সেটা হলো বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ μv, বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি। বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি। নেক্সট প্রশ্ন 2.8 কি বলা হয়েছে, উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম লেখো। এটা হলো ইনভার। নেক্সট প্রশ্ন 2.9 লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে, এটা শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে। লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে। নেক্সট প্রশ্ন 4 1H1 সেখান থেকে 2He4 প্লাস, এখানে কি হবে, শক্তি, শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো তোমাদের এই সমীকরণটা এখানে হবে 2 + 1 e⁻0, তো শূন্যস্থানে তোমাদের এটা হবে। যে অবধি প্রশ্ন ছিল এখানে 2.10 যে বেকারেল কিসের একক, তো লিখবে কি তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তেজস্ক্রিয়তা ও পরিমাপের একক। এর পরের প্রশ্নগুলো দেখো, যেটা সেখানে কি বলা আছে, বাম দিকের সঙ্গে আমাদের ডান দিক মেলাতে বলা আছে। তো প্রথম দেখো কি, পিতলে আছে কি কিন্তু কাঁসাতে নেই, সেটা হলো কি Zn। এরপরে চ্যালকোজেন মৌল, এটা হলো সি এর সাথে মিলবে এস। তারপর থার্মিক মিশ্রণে লাগে, সেটা হলো অ্যালুমিনিয়াম এ, এবং সর্বোচ্চ আয়নন শক্তি আছে বি, হচ্ছে He। এরপরে 2.12 যেটা আছে সেটা কি বলা হয়েছে দেখো, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে। লিখবে লিথিয়াম হাইড্রাইড LiH। লিথিয়াম হাইড্রাইড, সেটা হলো LiH।
এরপরে আছে 2.13 প্রশ্ন, সেখানে বলা আছে অ্যানোড মাঠ থেকে কী কী ধাতু পাওয়া যায়। অ্যানোড মাঠ থেকে কী কী ধাতু পাওয়া যায়, লিখবে সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি। এরপরে এখানেই ছিল, এর সাথে 2.13 অথবা ছিল ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো। তো লিখবে ধাতুতে তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন চলাচল করে। ধাতুতে তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন চলাচল করে। আর এদিকে লিখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহ আয়ন বা লিখবে তড়িৎ প্রবাহ আয়নের মাধ্যমে ঘটে। আয়নের মাধ্যমে বা চার্জিত কণার মাধ্যমে ঘটে। নেক্সট দেখো যে প্রশ্ন 1.14, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে, সেটা এখানে লিখবে হচ্ছে অ্যানোড। নেক্সট প্রশ্ন, নেসলার বিকারক কি তোমরা 2.15 এখানে লিখে দিই। নেসলার বিকারক কি, লিখে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। লিখে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। নেক্সট প্রশ্ন 2.16, লেড অ্যাসিটেট এর সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়। তাহলে লিখবে লেড অ্যাসিডের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়, সেটা হলো হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে অথবা দিয়ে প্রশ্ন এখানে ছিল, উত্তর লিখে দিই। এখানে চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয়, সেটা হবে নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো। 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো। তোমরা লিখবে C2H4, এটা হচ্ছে ইথিন। এরপরে 2018-তে বলা আছে কোন পলিমারটি নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। সেটা হলো টেফলন। লিখবে কি টেফলন। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, IUPAC নাম লেখো। CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড OH এর IUPAC নাম সেটা তোমরা লিখবে প্রোপেন 1 অল। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এর পরের দাগে দেখো 3-এর দাগের প্রশ্ন, বিভাগ খ কমপ্লিট। বিভাগ 3-এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। 18 নম্বর 9টা প্রশ্ন উত্তর করতে হবে। নেক্সট পেজে আমরা আলোচনা করবো এই প্রশ্ন উত্তরগুলো।
তো প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? তো এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত এগুলো লিখবে। এরপরে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে? প্রথমে আমরা কি লিখবো, যে ধরে নিই প্রাথমিক চাপ আমরা ধরি P1, প্রাথমিক আয়তন সেটা V1, প্রাথমিক উষ্ণতা ধরলাম মানে এখানে বলে দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা কী কেলভিনে কনভার্ট করতে গেলে 273 যোগ করতে হবে, তাহলে কত হবে? টোটাল আমাদের 273 কেলভিন হবে। এবং অন্তিম চাপ, তাহলে অন্তিম চাপটা আমরা ধরলাম P2। এবার সেটা কি বলা আছে, যে উত্তপ্ত করলে চাপ দ্বিগুণ হয়ে যাবে, তাহলে P2 সমান আমরা 2 P1 লিখব, প্রাথমিকের দ্বিগুণ হয়ে যাবে। এবার অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন সেটা আমরা V2 ধরলাম, সেটা কত হবে? সেটা কি বলা আছে, প্রাথমিক আয়তনের অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন ছিল V1, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, V2 হয়ে যাবে, এই V1/2 হয়ে যাবে। তাহলে আমাদের বার করতে হবে চূড়ান্ত উষ্ণতা। তাহলে আমরা ধরি চূড়ান্ত উষ্ণতা T2 ধরলাম, ধরি চূড়ান্ত উষ্ণতা T2 ধরলাম। এবার আমরা এখানে অঙ্কটা করবো এখানে, যে তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পাই, এগুলো আমরা জানা, এগুলো ভ্যালুগুলো মানে যেগুলো দেওয়া আছে এবং যেগুলো বার করতে পারবো সেগুলো আমরা লিখে নিলাম। এরপরে লিখবো আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি? P1 V1 বাই T1 বাই T1 সমান P2 V2 বাই T2 লিখতে পারি। এবার এই সমীকরণে কী করবো, আমরা ভ্যালুগুলো জাস্ট বসাবো। এবার দেখো, এই P1 যেটা আছে সেটা রাখলাম, এই V1 সেটা রাখলাম, T1টাও রেখে দিলাম, এদিকে লিখলাম। এই P2 জায়গায় লিখবো 2P1 হবে, এই যে 2P1 এবার V2 জায়গায় কি লিখবো? V1/2 নিচে কী হবে? T2 তো আমরা জানি না, এটা থাকলো। তাহলে আমরা এই দুই কেটে দিতে পারলাম। নেক্সট লাইন আমরা কী লিখবো দেখো, তাহলে এবং ওরা কাটতে পারলাম। আর বাকি আরও কী কাটতে পারবো দেখো, এখানে যদি দেখি, এই P1 কাটলো, এদিকে P1 কাটলো, এই V1 কাটলো, এদিকে V1 কাটলো, তাহলে আমাদের কী পড়ে থাকে? এখানে দেখো T1 পড়ে থাকে, আর এদিকে কী পড়ে থাকে? ওপরে 1 বাই, এখানে ওপরে কী পড়ে থাকবে? এখানে নিচে আমাদের পড়ে থাকবে 1/1 ইন্টু 1 বাই, আচ্ছা এখানে তো আমরা ভুল লিখেছি অঙ্কটা, দেখো এখানে আমাদের কী পড়ে থাকবে? 1/T1 পড়ে থাকবে, আর এটা কী পড়ে থাকবে? 1/1, আর T2টা যদি হয় উল্টে দিই তাহলে কি 1/T2। তাহলে পরের লাইন আমরা কী লিখতে পারি দেখো, এখান থেকে যে T1 সমান T2 লিখতে পারবো আমরা, কোনাকুনি গুণ করে দিলে এটাই আসবে। দেখো 1/T1 সমান 1/T2, এদিকে কোনাকুনি গুণ করে দিলে T1 সমান T2 হবে। তাহলে আমরা উত্তর লাস্ট কী লিখবো, অর্থাৎ চূড়ান্ত উষ্ণতা কত হবে? গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? প্রাথমিক যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত উষ্ণতা। তাহলে লিখব চূড়ান্ত উষ্ণতা, তোমরা লিখতে পারো অপরিবর্তিত লিখতে পারো, অথবা লিখতে পারো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা লিখতে পারো প্রাথমিকের অপরিবর্তিত থাকবে। তো এভাবে অঙ্কটা করে দেবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে যে কটা বলা হয়েছে যে প্রশ্নে, সেটা বলা অথবা দিয়ে প্রশ্ন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার, স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। তো এখানেও আমরা সেম সেই সূত্র অবলম্বন করবো। এখানে P1 সমান P2 V2, এখানে দেখো, তাহলে এখানে কী কী ভ্যালু দেওয়া আছে? P1 দেওয়া আছে প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 চূড়ান্ত চাপ এবং V2 হচ্ছে কি চূড়ান্ত আয়তন।
তো প্রদত্ত তথ্য আমাদের কী কী দেওয়া আছে প্রশ্নতে দেখো, প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটা লিখলাম। এবং প্রাথমিক আয়তন V1 সেটা করলো 500 সেন্টিমিটার দেওয়া আছে। এবং দেখো তারপরে চূড়ান্ত আয়তন তাহলে কত হবে, V2 হবে চূড়ান্ত আয়তন। তাহলে কত হবে চূড়ান্ত আয়তন, 4 গুণ হবে, তো প্রাথমিকের 4 গুণ হবে। তাহলে প্রাথমিক ছিল V1, তাহলে V1-এর 4 গুণ, তাহলে 4 × V1। তাহলে এটার সাথে আমরা 4 দিয়ে গুণ করলাম। V1-এর মান আমরা জানি কত, 500 সেন্টিমিটার, সেটা বসালাম। তাহলে বসালে কত, 2000 সেন্টিমিটার কিউব হচ্ছে আয়তন, চূড়ান্ত আয়তন এটা হলো। কিন্তু তাহলে আমাদের এবার চূড়ান্ত আয়তনে আমাদের বার করতে হবে কি, ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে কত স্থির উষ্ণতায় কত চাপে, আমাদের চাপটা বার করতে বলা আছে। তাহলে আমাদের বের করতে হবে চূড়ান্ত চাপ, অর্থাৎ P2 আমাদের বার করতে হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো বয়েলের সূত্র অনুসারে P1 V1 P2 V2। এবার P2কে নির্ণয় করতে আমরা সূত্রটি আরেকবার লিখবো, এটা লেখার দরকার নেই, না লিখলে চলে। এই সূত্র দেখো, এখান থেকে আমরা P2 ভ্যালুটা বার করবো, এটা দরকার নেই লেখার, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো এই P2টা যদি বাম দিক এদিকে রাখি তাহলে P1 V1 বাই V2 হয়ে যাবে, সেটা লিখলাম। দেখার পরে এখানে মানগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো, যে P1-এর জায়গায় বসাবো এটা, V1-এর জায়গায় বসাবো এটা, আর আমরা V2টা বার করলাম এখানে, এটা বসাবো। এবার দিকে কাটাকুটি করবো, এই গুণ করে এভাবে কাটতে পারো বা এভাবে যেভাবে পারো কাটলে তোমাদের 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আসবে। অর্থাৎ লিখবে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন 4 গুণ হলে চূড়ান্ত চাপ হবে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তবে অঙ্কটা করে নেবে হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে 3.3-এর প্রশ্ন। বায়ু ও জলে আলোর গতিবেগ যথাক্রমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 2 × 2.25 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের প্রতিসংখ্যা কত। তো প্রতিসংখ্যা n নির্ণয়ের জন্য সূত্র আমরা কি ব্যবহার করবো, n = c/v এর সূত্র বার করবো, যেখানে c হচ্ছে কি বাতাসে আলোর গতিবেগ, অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, এবং এটা হচ্ছে কি জলে আলোর গতিবেগ। তাই প্রদত্ত মান কী কী দেওয়া আছে আমাদের এখানে, বাতাসে আলোর গতিবেগ আছে, জলে আলোর গতিবেগ দুটোই দেওয়া আছে। তাহলে প্রতিসংখ্যা নির্ণয় করবে কী করে, ভ্যালুগুলো জাস্ট বসাবো। 10⁸ 10⁸ কেটে যাবে, 3/2.5, এটাকে আমরা ক্যালকুলেট করলে 1.33 আসছে। তো দেখো 3 এটাকে যদি কেটে দিই, ওপরে 100 হবে, নিচে 225 হবে। এবার ক্যালকুলেশন করলে যেভাবে হবে এভাবে আমার উত্তর আসবে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, সে লেন্সটির সামনে কোথায় একটি বস্তু রাখলে বিবর্ধিত সদ্বিম্ব আর বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হবে। যখন বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হবে তখন কোথায় রাখতে হবে, 30 সেন্টিমিটার রাখতে হবে। এবং দেখো যেখানে বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হবে তখন কোথায় হবে, বস্তু ফোকাসের 15 সেন্টিমিটার মধ্যে, অর্থাৎ এটা হবে U<15 সেন্টিমিটার রাখতে হবে। তো এইভাবে তোমরা এটা করে নেবে। এরপরে দেখো বলা আছে বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াটের অর্থ কী, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন লোহিত চিত্র আঁকো CO2, তো এটা তোমরা লিখবে কার্বন ডাইঅক্সাইডের। এরপরে HCl গ্যাস একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণ তড়িৎ প্রবাহ করে না কেন, এই অবধি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো তোমরা এই PDF আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, তোমাদের যে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে এই PDF পরবর্তীতে তোমরা সেখানে পেয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দ্বি প্রশ্ন, A ও B মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17, মৌল দুটির যোজ্যতা কত হবে এবং মৌল দুটির দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে। তো যোজ্যতা কী হবে, যোজ্যতা হবে এটা হবে, তাই তাদের যে দুটো যোজ্যতা হবে 2 এবং 1। তাহলে যে এর হচ্ছে 2 আর বি এর হচ্ছে 1। আর তারপর দেখো যোগের সংকেত কী তৈরি হবে, MgCl2 তৈরি হবে। আর দেখো H2SO4 দ্বারা অলমিকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ H2S পাঠানো হলে কী ঘটে, সমীকরণ সহ লেখো। তো এখানে কী ঘটে এবং সমীকরণ এখানে দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে K2Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস 3H2S, সেখান থেকে K2SO4 Cr2SO4 এখানে তারপর 7H2O এবং 3S। এরপরে দেখো বলা আছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, এই অবধি তোমরা লিখবে। এরপরে আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, লোহা ও কপারের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। দেখো লোহার একটি লিখতে পারো রেড হেমারাইট, এই সংকেত লিখবে, এবং এখানে 3টে দেওয়া আছে, এবং কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস দেওয়া আছে, এবং কপার গ্লাস দুটো দেওয়া আছে। তো এর মধ্যে একটা করে লিখলেই হবে, তোমার এখান থেকে একটা লিখলেই হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো বলা আছে 3.9, সেখানে বলা আছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে দুটি ধর্মের তুলনা করো। তো এখানে এতগুলো তুলনা করে দেওয়া আছে, তোমার যে কোনো দুটো লিখলেই হবে। নেক্সট প্রশ্ন ছিল কার্যকরীমূলক ঘটিত সমবায়বত বলতে কী বোঝো। লিখবে জৈব যৌগে কার্যকরীমূলকের পার্থক্যের জন্য যে সমবায়
যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা বলে। এবং তোমার উদাহরণ দেবে যে এইটা একটা CH3CH2OH কার্যকরী মূলক, যেখানে OH এবং CH3 সিঙ্গল বন্ড OH সিঙ্গল বন্ড CH3 কার্যকরী মূলক, এটা হলো ও। এদের প্রত্যেকেরই আণবিক সংকেত হচ্ছে C2H6O। তো এটা এভাবে তোমরা লিখবে এবং উদাহরণ দেবে। তো তাহলে দেখো এখানে আমাদের 314 নম্বর যে পেজ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের জীবনবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করলাম। ক, খ এবং গ এর বিভাগ ক, খ এবং গ, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।